আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে মেডিমেট্রিক্সের সলিউশনের সেকেন্ড ক্লাসে আমি স্বাগতম করছি। আমরা এর আগে পড়েছিলাম যে অসমোলাইট পড়েছিলাম। আমরা ওখানে বলেছিলাম যে অসমোলাইট হচ্ছে ইজ দ্য নাম্বার অফ অসমোল অফ সলিউট ইন পার লিটার সলিউশন, অর্থাৎ প্রতি লিটার সলিউশনে কত অসমোল সলিউট আছে, ওটাকে আমরা অসমোলাইটই বলতেছিলাম। সো আমরা একটু আজকে একটা এক্সট্রা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে আমি যে বলেছিলাম সলিউটস, ওটার মধ্যে ওই সলিউটটা হতে পারতো পারমিয়েবল বা নন পারমিয়েবল, অর্থাৎ এটা সেল মেমব্রেন দিয়ে ক্রস করতেও পারতো, নাও করতে পারতো। ইট ডাজন্ট ম্যাটার। আমরা সবগুলা সলিউটকে একসঙ্গে কী করতাম, হিসাব করতাম। হ্যাঁ, কিন্তু আমরা আজকে জানবো হচ্ছে টনিসিটি। টনিসিটি টনিসিটি হচ্ছে কিন্তু শুধুমাত্র যারা নন পারমিয়েবল অসমোটিক্যালি অ্যাক্টিভ সাব সলিউটগুলো আছে সেগুলো নিয়ে কাজ। সো আমরা জানবো হচ্ছে আমাদের প্লাজমা অসমোলারিটি কত ছিল, 280 থেকে 300 মিলিঅসমোল পার লিটার। এবং এটার প্লাজমা অসমোলারিটি বের করার একটা ফর্মুলা হচ্ছে আমাদের এটা, যে টু ইন্টু সোডিয়াম কনসেন্ট্রেশন অফ সোডিয়াম প্লাস 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম প্লাস ইউরিয়ার কনসেন্ট্রেশন এবং প্লাস গ্লুকোজের কনসেন্ট্রেশন। এবং এইসবগুলো আমরা কিসে লিখবো, সবগুলো লিখবো হচ্ছে মিলিমোল পার লিটার। এগুলো সবগুলো কিসে লিখবো, মিলিমোল পার লিটার লিখবো আমরা। সো আমরা আগে বলেছিলাম যে আমাদের অসমোলারিটি আমরা কী হিসাব করতাম, পারমিয়েবল অ্যান্ড নন পারমিয়েবল যে সলিউট সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা অসমোলারিটি বের করতাম। কিন্তু টনিসিটিতে শুধুমাত্র যারা নন পারমিয়েবল অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট সেগুলোর উপর ডিপেন্ড করতেছে। আমাদের এখানে জানতে হবে, আমরা যখন তোমাদেরকে বলেছিলাম প্লাজমাতে আমাদের 92% কন্ট্রিবিউট করা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবং এই সোডিয়ামের এই সোডিয়ামটা তোমার এটা একটা নন পারমিয়েবল সলিউট। তার মানে কীভাবে আমরা কি বলতে পারি না যে আমাদের প্লাজমা অসমোলারিটি কত ছিল, 280 থেকে 300 মিলিঅসমোল পার লিটার। সো এই টনিসিটির মধ্যে যেহেতু বলতেছি নন পারমিয়েবল, তাহলে প্লাজমার মধ্যে নন পারমিয়েবল একমাত্র এবং সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে সোডিয়াম। তাহলে সোডিয়াম যেহেতু প্রায় অ্যারাউন্ড 92% করতেছে, তাহলে আমরা কি বলতে পারি না এটা অ্যারাউন্ড 100%, প্রায় 100%-এর মতো কাজ করতেছে বলতে কি পারতেছি? অবশ্যই আমরা বলতে পারতেছি। ওই জন্য আমরা যেটা আমাদের অসমোলারিটি কত ছিল, 280 থেকে 300, সেম টনিসিটিও কি ওই 280 থেকে 300 বলতে পারতেছি। শুধুমাত্র কেন, ওই যে আমাদের সোডিয়ামটা 92% কন্ট্রিবিউট করতেছিল ওই জন্য। আশা করি তোমাদের বোঝা গেছে। সো এটা কেন বললাম এখন তোমাদের আমি বলতেছি, কারণ দেখো আমরা এই টনিসিটির উপর ডিপেন্ড করে একটা সলিউশনকে আবার 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হাইপোটনিক সলিউশন, দেন আরেকটা হচ্ছে আমাদের হাইপারটনিক সলিউশন, আরেকটা হচ্ছে আমাদের আইসোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশন মানে আমরা বুঝতে পারতেছি হাইপো মানে কম। A solution having tonicity less than the tonicity of plasma, তাহলে একটা সলিউশন যেটার টনিসিটি প্লাজমার টনিসিটির চেয়ে কম, তাহলে আমরা সেটাকে কি বলতেছি, হাইপোটনিক সলিউশন বলতে পারতেছি। হাইপোটনিক সলিউশনের একটা এক্সাম্পল আমরা যদি বলি, তাহলে 0.45% NaCl অ্যান্ড 0.33% NaCl সলিউশন হচ্ছে আমাদের হাইপোটনিক সলিউশনের এক্সাম্পল। আচ্ছা, এখন আসো হাইপারটনিক সলিউশন। হাইপার মানে বেশি, কার চেয়ে বেশি, প্লাজমা টনিসিটির চেয়ে বেশি। যে সলিউশনের টনিসিটি প্লাজমার টনিসিটির চেয়ে বেশি, আমরা সেটাকে হাইপারটনিক সলিউশন বলতে পারতেছি। একটা এক্সাম্পল বলবা যে 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশন বা 5% সোডিয়াম ক্লোরাইড সলিউশন বা ম্যানিটল সলিউশন বলতে পারি। এখন আসো আইসো। অলওয়েজ মনে রাখবা আইসো মানে সমান বা সম। দেখো তাহলে যেই সলিউশনের টনিসিটি সেম কার, টনিসিটি অফ দি প্লাজমা, তাহলে আমরা সেটাকে আইসোটনিক সলিউশন বলতে পারি। আইসোটনিক সলিউশনের একটা এক্সাম্পল হচ্ছে তোমার 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন বা আমরা এটাকে নর্মাল স্যালাইন বলতে পারি। এবং আরেকটা এক্সাম্পল 5% ডেক্সট্রোজ সলিউশন বা 5% গ্লুকোজ সলিউশন। সেম কথা, সমস্যা নেই, বলতে পারবে যে কোনো একটা বলে, সমস্যা নেই। আসো আমরা এখন আমরা তোমাদের আগে হয়তো বলেছিলাম যে টনিসিটি ডিপেন্ড করবে আমাদের ওয়াটার মুভমেন্ট ডিপেন্ড করে, অর্থাৎ অসমোসিসটা কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে আমাদের কিসের উপর, টনিসিটির উপর। এটা জেনে রাখো। দেখো দেখো টনিসিটি হচ্ছে ইট ইজ দ্য নেট অসমোলার গ্রেডিয়েন্ট
অ্যাক্রস দ্য সেল মেমব্রেন দ্যাট ড্রাইভস অসমোসিস। তাহলে এই টর্নিসিটির উপর ডিপেন্ড করে আমরা বলতে পারতেছি ওয়াটারের মুভমেন্টটা কোন দিকে হবে নাকি হবে না সেটা। আসো, এটার একটা খুবই বোঝার একটা ব্যাপার তোমাদেরকে মাস্ট বুঝতে হবে, সেটা হচ্ছে এটা। ধরো যে এটা একটা সেল, এটা ধরো আরবিসি সেল ধরতে পারো, আর এটা মনে করো প্লাজমা। এটাও সেমভাবে এটা 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 একটা আরবিসি এবং এদিকে মনে করো প্লাজমা আছে। এটা একটা আরবিসি আর এদিকে মনে করো প্লাজমা আছে। তাহলে আমাদের এখন জানার বিষয় হচ্ছে এই যে টনিসিটি, হ্যাঁ, ওইটা আমাদের সেল ভলিউমের উপর কি করতে পারে বা কি করতে পারে না, সেটা আমাদের এখন এটা বুঝবো। দেখো, আমাদের ধরো আমাদের সেলের মধ্যে নর্মালি কত 290 করে কি আছে, অসমোলারিটি আছে। আমরা আমরা বাহির থেকে মনে করো একটা আইসোটনিক সলিউশন কি করলাম, পুশ করলাম। তাহলে যেহেতু যেহেতু আইসোটনিক সলিউশন মানে বুঝতেছি এখানে যেরকম এখানে সেরকম, তাহলে এখানে কোনো রকম ওয়াটারের মুভমেন্ট যদিও হবে, এখান থেকে আসবে এখান থেকে যাবে, কিন্তু কি হবে না, এদের সেলের ভলিউমের কোনো পার্থক্য হবে না, কারণ এদের মধ্যে কোনো কি নাই, কোনো অসমোটিক কোনো গ্রেডিয়েন্টের কোনো পার্থক্য নাই, যেহেতু ওরা আইসোটনিক সলিউশন। আশা করি বোঝা গেছে। কিন্তু আসো, এই সেলের মধ্যে আমাদের 290 কি আছে, মিলি অসমোল পার অসমোলারিটি আছে তোমার কত 290। আমরা বাহির থেকে একটা হাইপোটনিক সলিউশন কী করলাম, পুশ করলাম, অর্থাৎ 200। তাহলে হাইপোটনিক সলিউশন আমরা আগেই বলছিলাম 290-এর চেয়ে যদি কম হয় ওটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। তাহলে আমরা বাহির থেকে কী করলাম, একটা হাইপোটনিক সলিউশন আমরা কী করলাম, পুশ করলাম। তাহলে আমরা কিন্তু আগেই বলেছিলাম এই টনিসিটির উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি ওয়াটারের মুভমেন্ট কোন দিকে হবে নাকি কোন দিকে হবে না। সো আমরা হয়তো আগে জেনে এসেছি যে আমাদের ওয়াটারের মুভমেন্ট বা অসমোসিস কোন দিকে হয়। অসমোসিস অলওয়েজ লো কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে হবে, আমরা জানি। তাহলে ওয়াটারের মুভমেন্ট কোন দিকে হবে, ওয়াটারের মুভমেন্ট অলওয়েজ লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন দিকে হবে। তাহলে দেখো এখানে কনসেন্ট্রেশন কোথায় বেশি, দেখো তো এখানে হচ্ছে, দেখো সেলের মধ্যে 290 আর সেলের বাইরে বা প্লাজমাতে 200, তাহলে এখানে কম না এখানে কম। তাহলে আমরা জানি কমের থেকে বেশির দিকে কি যাবে, ওয়াটারের মুভমেন্ট হবে। তাহলে কমের থেকে বেশির দিকে মানে কি, এখানে কি বলছে, প্লাজমা থেকে সেলের মধ্যে কি হবে, ওয়াটার ঢুকবে। প্লাজমা থেকে সেলের মধ্যে ওয়াটার ঢুকবে। তাহলে প্লাজমা থেকে যদি সেলের মধ্যে ওয়াটার ঢুকে তাহলে কি হবে বলো, আরবিসি সুয়েল আপ করবে, অর্থাৎ আরবিসি ফুলে যাবে। আমাদের সেলের মধ্যে পানি যদি ঢুকে তাহলে অবশ্যই ফুলবে, স্বাভাবিক জানার কথা। আসো, এটা আশা করি বোঝা গেছে ইনশাল্লাহ। এখন আসো, আমাদের একটা 290 মিলি অসমোলারিটি একটা সেলের মধ্যে যদি আমরা একটা দেখো হাইপারটনিক সলিউশন পুশ করি, তাহলে দেখো বাইরে থেকে পুশ করলাম একটা হাইপারটনিক সলিউশন, তাহলে আমরা আগেই বলেছিলাম যে ওয়াটারের মুভমেন্ট অলওয়েজ লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে হবে। দেখো এখানের মধ্যে তোমার কোথায় কনসেন্ট্রেশন কম, সেলের ভিতরে কি কনসেন্ট্রেশন কম, কিন্তু এখানে কনসেন্ট্রেশন বেশি। তাহলে ওয়াটারের মুভমেন্ট কোন দিকে হবে ভাইয়া, ওয়াটার মুভমেন্ট হবে অবশ্যই কি, তাহলে কমের থেকে বেশির দিকে, কমের থেকে কোথায় বেশির দিকে। তাহলে সেল থেকে ওয়াটার বের হয়ে প্লাজমায় চলে আসবে। তাহলে দেখো সেল থেকে যদি আমাদের ওয়াটার চলে আসে, তাহলে আমাদের সেলটা কী হবে, সংকুচিত হবে। সংকুচিত মানে কি, সংকুচিত মানে বোঝাচ্ছে এখানে শ্রিঙ্ক আপ করবে, মানে এখানে কী হবে, ওটা সংকুচিত হয়ে যাবে। আশা করি এটা বোঝা গেছে। এখন আসো, এটা এতক্ষণ বললাম অবশ্যই একটা কারণ আছে। এই যে আমরা যে এতক্ষণ বললাম টনিসিটি, এটা একটা ইম্পর্টেন্স, এতক্ষণ এটা বোঝানোর জন্য আমরা এতক্ষণ এটা পড়েছিলাম। সো ইম্পর্টেন্স কি, দেখো আমরা যদি হাইপোটনিক ফ্লুইড দিই, তাহলে হাইপোটনিক ফ্লুইড আমরা তোমাদের বলেছিলাম হাইপোটনিক ফ্লুইড যদি দিই তাহলে কী হবে, আমাদের আরবিসিটা কী হবে, সুয়েল আপ করবে, অর্থাৎ ওভার হাইড্রেশন, পানি অনেক বেশি বেড়ে যাবে। এবং সেরেব্রাল এডেমা মানে তোমার ওই মানে পানি বেড়ে যাওয়ার কারণে যে আমাদের একটা সোয়েলিং হয়, ওটাকে বলতেছে কি, সেরেব্রাল এডেমা বলতেছে। এবং যার কারণে কী হবে, কোমা হতে পারে। ওই যে কেন, ওই যে ওয়াটার ঢুকছিল ওই জন্য। এখন আসো, ওই যে আমরা আবারও জানি, আমরা যদি হাইপারটনিক সলিউশন দিই তাহলে সেল কী করতো ভাইয়া, সেল শ্রিঙ্ক আপ করতো। সেল শ্রিঙ্ক আপ মানে কি, সেল থেকে পানি বের হতো, পানি বের হওয়া মানে কি, ডিহাইড্রেশন করতো, ডিহাইড্রেশন হওয়া মানে কি, সেরেব্রাল ডিহাইড্রেশন করতো, সেরেব্রাল। এবং যার কারণে কোমা হতে পারে। তাহলে
আমাদের মেন মনে রাখতে হবে যে দুটো কথা, সেটা হচ্ছে আমরা যদি হাইপোটনিক দিই আমাদের সেলের মধ্যে ওয়াটার এন্ট্রি বেশি হবে, যার কারণে ওভার হাইড্রেশন হবে, পানি অনেক বেশি বেড়ে যাবে, এবং অ্যাডামা হবে, অ্যাডামা পানি বেশি হওয়ার কারণে অ্যাডামা ডেভেলপ করতেছে। আর যদি হাইপোটনিক সলিউশন দিই তাহলে সেল থেকে ওয়াটার বের হচ্ছে, সেল থেকে ওয়াটার বের হওয়া মানে কি, সে ডিহাইড্রেট হয়ে আছে, এবং সেরেব্রালের মধ্যে কি ডিহাইড্রেশন হচ্ছে, এবং আলটিমেটলি দুই জায়গায় কি হচ্ছে কোমা হচ্ছে, দুই জায়গায় কি হচ্ছে কোমা হচ্ছে, এই যে কোমা, ঠিক আছে। আসো, কিন্তু আমরা যদি আইসোটনিক ফ্লুইড দিই তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এটা হচ্ছে যে অবশ্যই মানে সেম, ওরা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম মেনটেন করবে বিটুইন আইসিএফ এবং ইসিএফ, ওদের মধ্যে কোনো রকম ফ্লুইড মুভমেন্ট হবে না। এখন আসো, স্যাররা জিজ্ঞেস করে তোমাদের নর্মাল স্যালাইন নিয়ে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। নর্মাল স্যালাইন কাকে বলে জিজ্ঞেস করে, ইট ইজ দ্য 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইন ওয়াটার, যেটা হচ্ছে কত 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইন 100 ml সলিউশন। এটার ইউজ আমরা সকলেই জানি, আমরা কোথায় ইউজ করি, যে কোনো ধরো ডায়রিয়া হইলো, কারো ভমিটিং হইলো, বা যে কোনো ফ্লুইড লস হলো, এরকম কোনো ডিজিজ বা কোনো শক হইলো, তো ওখানে আমরা কী করি, ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য নর্মাল স্যালাইন দিই। বা যে কোনো প্রকার হাইপোভলিমিক মানে হচ্ছে তোমার ভলিউম কমে যায়, বা ওয়াটার কমে যায়, বা ফ্লুইড কমে যায়, এরকম কোনো ডিসঅর্ডারে আমরা কী করি, নর্মাল স্যালাইনটা ইউজ করি। আর দেখো, আমরা বিভিন্ন ওয়াশিং পারপাস ইউজ করি, স্টোমাক ওয়াশ ইউজ করি, বা ব্লাডার ওয়াশ, বা কনজাংটিভাল ওয়াশ, বা পেরিটোনিয়াল ওয়াশ আমরা এটা ইউজ করে থাকি। নর্মাল স্যালাইন পড়ার পাশাপাশি আমাদের ওআরএস স্যালাইনও কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে। এটার মেইনলি জিজ্ঞেস করা হচ্ছে কম্পোনেন্টগুলো জিজ্ঞেস করে। তোমার কম্পোনেন্ট যদি বলে তাহলে বলবা স্যার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট ডিহাইড্রেট অ্যান্ড অ্যানহাইড্রাস গ্লুকোজ। আসো, এখন এটার কম্পোনেন্টগুলো জানার পাশাপাশি এটার ভ্যালু কিন্তু আমাদের স্যাররা জিজ্ঞেস করে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ভ্যালু কত 1.3 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইডের ভ্যালু কত 0.7 গ্রাম, এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেটের কত 1.45 গ্রাম, এবং অ্যানহাইড্রাস গ্লুকোজের কত 6.75 গ্রাম। স্যাররা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হচ্ছে তোমার এখানে স্যালাইনের মধ্যে গ্লুকোজের কী কাজ। তাহলে তুমি বলবা স্যার এখানের মধ্যে গ্লুকোজের কাজ হচ্ছে ওরা এনার্জি প্রোভাইড করবে, ওরা এনার্জি প্রোভাইড করবে, পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ রোল সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার বলতে আমাদের একটা ট্রান্সপোর্টার আছে, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। দেখো, এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে আমাদের সোডিয়ামটা রিঅ্যাবজর্ব হবে, তবে এই কিন্তু একলা রিঅ্যাবজর্ব হতে পারে না সোডিয়ামটা, তাহলে ওর সঙ্গে অবশ্যই গ্লুকোজ থাকতে হবে, তাহলে সোডিয়াম একা রিঅ্যাবজর্ব হতে পারবে না, ওর জন্য কী লাগবে, গ্লুকোজ লাগবে। তাহলে এই গ্লুকোজের রোল কি জানো, গ্লুকোজের রোল হচ্ছে ভাইয়া, ও হচ্ছে তোমার সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করতে হেল্প করে, এই কোনটা গ্লুকোজ। তাহলে আমরা মেন কাজ কি এখানে, গ্লুকোজের মেন কাজ হচ্ছে সোডিয়াম গ্লুকোজে হেল্প করে বাই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। আশা করি এটা তোমাদের বোঝা গেছে সবার। আচ্ছা, এখন আসো আমরা পড়বো জুইটার আয়ন নিয়ে পড়াশোনা করব। তাহলে হোয়াট ইজ জুইটার আয়ন? ইট ইজ এ মলিকিউল দ্যাট কন্টেন ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, যার কারণে এদের নেট চার্জ কত 0 হবে। তাহলে এই যে মলিকিউলটা ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ চার্জ কী করবে, কন্টেন করবে, এবং এই যার কারণে ওদের নেট চার্জ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। একটা এক্সাম্পল যদি বলতে পারি যাবে গ্লাইসিন বলতে পারি, এটা হচ্ছে গ্লাইসিনের কেমিক্যাল স্ট্রাকচার। দেখো এটা কী করে, এরা হচ্ছে তোমার একটা পজিটিভ চার্জ কন্টেন করতেছে এবং একটা নেগেটিভ চার্জ কন্টেন করতেছে, যার কারণে এদের নেট চার্জ কত 0 হয়ে আছে। আইসোইলেকট্রিক পিএইচ কাকে বলে, আইসোইলেকট্রিক পিএইচ। দেখো, ইট ইজ এ পিএইচ ইন হুইচ এ মলিকিউল ক্যারি করবে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, অ্যান্ড এদের নেট চার্জ কত 0। তাহলে আমরা কি বলছিলাম, জুইটার আয়ন বলতে বোঝাচ্ছিলাম যে মলিকিউলটা কী করবে, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ কন্টেন করবে, যে মলিকিউলটা একটা মলিকিউল যেটা কী করবে, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ কন্টেন করবে, আমরা ওটাকে কী বলতাম, জুইটার আয়ন বলতাম। আর আইসোইলেকট্রিক পিএইচ বলতে কী বলতেছি, যে পিএইচের মধ্যে একটা মলিকিউল
ক্যারি করবে সেম ইকুয়াল নাম্বার অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, যার কারণে ওদের চার্জ কত হবে, নেট চার্জ 0 হবে। তাহলে একটা এক্সাম্পল যদি আমরা বলতে চাই, খুব এমসিকিউতে অনেক বেশি আসে, সে হচ্ছে আমাদের কত, অ্যালবুমিনের আইসোইলেকট্রিক পিএইচ কত, 4.7, 4.7। এবং কিছু ইম্পর্টেন্স লাগবে আমাদের আইসোইলেকট্রিক পিএইচের মধ্যে। দেখো আইসোইলেকট্রিক পিএইচে একটা প্রোটিন লিস্ট সলিউবল এবং এদেরকে ইজিলি কী করা যায়, প্রেসিপিটেট করা যায়, অর্থাৎ এদেরকে ইজিলি তলানি ফেলা যায়। এবং এই আইসোইলেকট্রিক পিএইচে বিভিন্ন এই প্রোটিনগুলোকে কী করা যায়, সেপারেট করা যায় বাই ইলেকট্রোপোরেসিস। এবং আমরা আইসোইলেকট্রিক পিএইচ দিয়ে বলতে পারবো ওই প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্সটা, যার যে প্রোটিনের লো আইসোইলেকট্রিক পিএইচ আছে সে হচ্ছে অ্যাসিডিক, আর যে প্রোটিনের হাই আইসোইলেকট্রিক পিএইচ আছে সে হচ্ছে বেসিক প্রোটিন। আশা করি তোমাদের সকলের আজকের ক্লাসটা বুঝে গেছে। ইনশাল্লাহ আমরা এরপরে ক্লাসে পুরো সলিউশন ক্লাসটা শেষ করব। তোমাদের যদি এই ক্লাসে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো কিছু তোমরা যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই বায়াকা ইনবক্সে নক করবা। আসসালামু আলাইকুম।